রাজপথ পেরিয়ে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে বনের মধ্যে এক বিশাল আকারের 7 মহড়া রাজবাড়ি। এই রাজবাড়ির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে 400 বছরের ইতিহাস। কি নেই সেখানে? ইয়া বড় বড় থাম, বিশাল দুর্গা দালান, পরিত্যক্ত মহল, চামচিকে আর বাদরের উৎপাত, জোড়া শিব মন্দির, টেরাকোটার কাজ, সিনেমার শুটিং আর পুরনো দেয়ালের খাঁজে খাঁজে ইতিহাসের হাতছানি। জানি তো আপনারা এইরকমই একটা জায়গার সন্ধানে ছিলেন। তাহলে চলুন আমার সাথে ভার্চুয়ালি বেরিয়ে পড়ুন সেই রাজবাড়ির সন্ধানে। সঙ্গে থাকুন। আকাশের কালো মেঘ নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি বর্ষাকে মাথায় নিয়ে। সকাল 7টা নাগাদ বেরিয়ে গাড়ির তেল ভরে শক্তিগড়ে কচুরি ল্যাংচা খেয়ে আমরা মানকার হয়ে চললাম ভালকি মাচানের দিকে। এর মাঝে পড়বে কালিকাপুর রাজবাড়ি। এলাকা থেকে বেরিয়ে পড়লাম, তবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। আমি আছি এখন বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় অনেক দিন ধরে আপনারা কিন্তু বলেন যে রাজবাড়ি রাজবাড়ি দাদা, রাজবাড়ির ভিডিও পাচ্ছি না। সেই রাজবাড়ির ভিডিও করতে কালিকাপুর রাজবাড়ি। আমি এসেছি কলকাতার দিক থেকে, সুতরাং বর্ধমান পর্যন্ত তো আপনারা জানেন কিভাবে আসতে হয়। বর্ধমান থেকে বেশ কিছুটা এগিয়ে মানকার হয়ে যে রাস্তাটা ভাতকুন্ডার দিকে গেছে সেই রাস্তাটাই ধরলাম। একটু এগোতেই দুদিকে শালবন, মাঝখানে কালো পিচের রাস্তা। রাস্তাতে ফটো তোলা হচ্ছে। রাস্তাটা দেখেছেন? পুরো ফাঁকা, আমরা ছাড়া কেউ নেই। আমরা এখানে 5-7 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কাউকেই দেখতে পাচ্ছি না বেসিক্যালি এখানে। এই রাস্তাটা আপনাকে পৌঁছে দেবে ভাতকুন্ডা থেকে চোরা হয়ে কালিকাপুর রাজবাড়ি। ট্রেন, বাস কিংবা টোটোয় করে কিভাবে কালিকাপুর রাজবাড়ি আসবেন সে ব্যাপারে পরে আসছি। হঠাৎ দেখি রাস্তাটা ডান দিকে ঢুকে গেছে। রাজবাড়ির কোনো বোর্ডও দেখতে পেলাম না। গুগল বাবাকে প্রণাম জানিয়ে ঢুকিয়ে দিলাম গাড়ি। সামনে ঘন বন, তবে কালো রাস্তা একটা আছে বটে। বর্ষার জল পেয়ে জঙ্গলের সমস্ত গাছ সবুজে সবুজ হয়ে রয়েছে। সেই বনের ভেতরে রয়েছে রাজবাড়ি, তাও আবার যে সে নয়। কলকাতা যদি 350 বছরের শহর হয়, এই রাজবাড়ি তার চেয়েও বেশি পুরনো। যাই হোক, রাস্তায় একজন কাঠুরেকে দেখতে পেলাম, সেই আমাদের রাজবাড়ির রাস্তা বুঝিয়ে দিল। দেখতে দেখতে বনের ভেতরের রাস্তা দিয়ে চলে এলাম কালিকাপুর রাজবাড়ি প্রাঙ্গণে। রাজবাড়ির দরজা খুলে ঢুকতেই একটা বড় উঠান, সেখানে বেশ কয়েকটা জীর্ণ স্তম্ভ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। এটি নাট মন্দিরের ধ্বংসাবশেষ। এর ছাদ অনেক দিন আগেই ধসে পড়েছিল। ঢোকার মুখে বাঁদিকে দুর্গা দালান, সেখানে এখনো প্রতি বছর দুর্গাপুজো হয়। প্রায় 400 বছরের পুরনো কালিকাপুর রাজবাড়ি। আমি এখন চলে এসেছি সেখানেই। আমার ভাগ্য ভালো, ভেতরে রিপেয়ারিংয়ের কাজ চলছে দেখলাম। মন্দিরের এদের যে রাজবাড়ির যে পোর্শনটায় আমি ঢোকার পারমিশন পেলাম, তা এর পেছনে রয়েছে দুর্গা মণ্ডপ। এখানে কিন্তু কাঠামোতে খড় বাঁধার কাজ চলছে, কারণ দুর্গাপুজো এখন আর 1.5 থেকে 2 মাসের মতন বাকি রয়েছে। আর এর রাজবাড়ির এই যে থামগুলো দেখছেন, এর ওপরে নিশ্চয়ই আগে ছাদ ছিল, এখন কিন্তু সেসব ভেঙে গেছে। তবু যেটুকু রয়েছে সেটুকুই কিন্তু কম নয়। একটা সময় কোলাহল মুখর হয়ে থাকতো এই রাজবাড়ি। পাইক, পেয়াদা, লোক, লস্কর, চাকর বাকর হই হই করতো চারপাশ। আজ সবকিছু কেমন ইতিহাস হয়ে গেছে। সেই গৌরবময় অধ্যায় আজ শুধু অতীত। শুধুমাত্র বইয়ের পাতায় পড়ে রয়েছে পরমানন্দ রায়ের নাম। 400 বছর আগে বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। সেই সূত্রেই তার হাতে আসে কাঁকসার একটি বিশাল অঞ্চলের জমিদারিত্ব। জঙ্গল কেটে তৈরি হয় বসতবাড়ি, তৈরি হয় পুকুর, বাগান, আর পরমানন্দের 7 পুত্রের জন্য 7 মহল প্রাসাদ। পরিবারের দুর্গাপুজো করার জন্য বিশাল দুর্গা মন্দির। সব মিলিয়ে এই জমিদার বাড়ি কালিকাপুর রাজবাড়ি হিসাবে খ্যাতি লাভ করেছে। আমার পেছনেই রয়েছে দুর্গা মণ্ডপ। মণ্ডপে দেখলাম কাঠামোতে খড় বাঁধার কাজ চলছে। এদের পরিবারের অধিকাংশ লোক বাইরে থাকে, পুজোর সময় কিন্তু এখানে আসে।
খামগুলোর মাথায় চালা ভেঙে যাবার ফলে ঠাকুর দালানকে এক ধারে রেখে বাকি 3 ধারে রয়েছে দোতলা, খিলানোলা, লম্বা লম্বা বারান্দা আর মাঝখানে উঠোন। আগেকার দিনে জমিদার বাড়িগুলো যেরকম হতো অনেকটাই সেই রকম। বাইরে বেরোবার অনুমতি না থাকার কারণে এই খিলানগুলো দিয়েই সেই সময় বাড়ির মেয়েরা দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতেন। রাজবাড়িতে ঢুকতেই বাঁহাতে পড়বে দেউল পদ্ধতিতে নির্মিত জোড়া শিব মন্দির। 1839 সালে প্রতিষ্ঠিত এই জোড়া শিব মন্দিরে রয়েছে হংসেশ্বর এবং পরমেশ্বর নামে 2 শিবলিঙ্গ। তবে রাজবাড়ির তুলনায় এই শিব মন্দির দুটি অনেক বেশি নতুন। রাজবাড়িতে দুর্গা পুজো হতো, অর্থাৎ এখানে মায়ের অধিষ্ঠান, অথচ রাজবাড়িতে কোনো শিবলিঙ্গ ছিল না। সেই চিন্তা করেই সেই সময় জমিদাররা এই 2টি শিব মন্দির তৈরি করেন। এই শিব মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। বহু টেরাকোটার ব্লক ভেঙে গেছে। তা সত্ত্বেও এখানে দেখা যায় রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনা, তৎকালীন সমাজের বিভিন্ন রীতিনীতি, সাহেবদের আচার ব্যবহার ইত্যাদি সেই সময় বহু প্রাসঙ্গিক শিল্পকলা। এই রাজবাড়ির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এইখানে কিন্তু টলিউডের প্রচুর সিনেমার শুটিং হয়েছে। শুধু টলিউড কেন, বলিউডও হয়েছে। মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়, অনিক দত্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের মতন পরিচালকরা এই জমিদার বাড়িটিকে শুটিং লোকেশন হিসাবে ব্যবহার করেছেন। এটি মেঘনাদ বধ রহস্য, গুপ্তধনের সন্ধানে, খণ্ডহার, গয়নার বাক্স ইত্যাদি বহু সিনেমার শুটিং স্পট হিসাবে ব্যবহার হয়েছে। উঠলাম রাজবাড়ির দোতলায়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এই জায়গাটার অবস্থাও তথৈবচ। কথিত আছে আজ থেকে প্রায় 400 বছর আগে কিন্তু পরমেশ্বর রায় নাকি এই রাজবাড়ি অর্থাৎ এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িটা মধ্যেখানে উঠোন, যেরকম জমিদার বাড়ির যে স্টাইল হয়, মধ্যেখানে উঠোন আর চারিদিকে বাড়ি। সেই বাড়ির যে আমি এরকম একটা জায়গায় বসে রয়েছি, এখানে কিন্তু এখন কোনো কপাট নেই, সবকিছুই প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে, কিন্তু এরা তাও মেনটেন করে। সামনের দিকে দেখলাম মেনটেনেন্সের কাজ চলছে, আর আমার পেছনেই রয়েছে কিন্তু দুর্গা দালান, ওখানেই কিন্তু দুর্গাপুজোটা হয়। উঠে পড়লাম রাজবাড়ির ছাদে। এই রাজবাড়ির মতোই জমকালো এর ছাদ, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, মাঝখানে নাট মন্দির, এর একধারে আবার ঠাকুর দালান। রাজবাড়ির চারপাশটা কেমন সেটাও উঁকি ঝুঁকি মারতে লাগলাম। বেশিরভাগটাই পুরনো আর আগাছায় ভরা। আমার খুব ইচ্ছে হচ্ছিল পেছনের ওই আগাছা ভরা পুরনো বাড়িটার দিকে যেতে। চলে এলাম শেষ পর্যন্ত। পুরনো রাজবাড়িগুলো অধিকাংশই আজকে ধ্বংসপ্রায়। এই কালিকাপুর রাজবাড়িও তার ব্যতিক্রম নয়। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এর 4 ধারে কিন্তু 7 মহলা প্রাসাদ বা বাড়ি ছিল, সেগুলো আজ প্রায় কিছুই নেই। শুধুমাত্র পড়ে রয়েছে সেটা হচ্ছে এই পুজোর দালানটা। ঘোর বর্ষায় চারিদিক আগাছায় মোড়া রাজবাড়ির এই জায়গাটায় সাপের উপদ্রব নেই বললে মিথ্যে কথা বলা হবে। আমার অবশ্য পা মোড়া জুতো ছিল। এরকম অবস্থা তৈরি হতে পারে সেই হিসাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম। তবে এই জায়গাটা না দেখে চলে যাওয়ার কোনো মানে হয় না। এই জায়গাটা না আসলে রাজবাড়ি দেখার স্বাদ অপূর্ণই থেকে যাবে। এখানে আসার সময় শুনলাম পরমানন্দ রায়ের 7 ছেলের এক ছেলের বাড়ি ছিল এই জায়গাটায়। কোথাও কোনো দরজা জানলার পাটি নেই, শুধু পড়ে রয়েছে ইঁটের খাঁচাটা। সুতরাং আমার পথ রুদ্ধ করার মতন কোনো বাধাও নেই, কিন্তু বিপদ আছে যথেষ্ট। যেহেতু পোড়ো বাড়ি, তাই এখান সেখান থেকে ভেঙে পড়ার যথেষ্ট আশঙ্কা আছে। কিন্তু সেগুলো এখনো ভেঙে পড়েনি কেন, সেইটা চিন্তা করলেই বিস্ময় লাগে। পরমেশ্বর রায়ের নাকি 7 জন ছেলে ছিল। সেই 7 ছেলের 7 মহলা বাড়ি ছিল। সেই মহলের একটা কি দুটো মহল আমার পেছনে রয়েছে। তাদের প্রায় সমস্ত কিছুই ধ্বংসপ্রাপ্ত আজকে। মানে আমাদের খারাপ লাগছে, এটা কিন্তু হেরিটেজ প্রপার্টি হিসাবে দেখানো যেতেই পারে, কিন্তু যারা ট্যুরিস্ট তাদের জন্য বলছি, যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু এই জায়গাটা সযত্নে অ্যাভয়েড করবেন, কারণ বর্ষাকালে এখানে সাপের উপদ্রব আছে। এছাড়াও ভেঙে গেছে সেহেতু কিন্তু যে কোনো সময় যে কোনো রকমের বিপদের আশঙ্কা আছে।
জানলার ফাঁকে মুখ বার করে কেউ নেই, কি দেখছেন, কি তার উদ্দেশ্য? অবশ্য জানলা এবং উনি দুজনেই নকল। আমার মনে হয় এই জমিদার বাড়িতে যেহেতু প্রচুর শুটিং হয়েছে, সেই জন্য সিনেমা শ্যুট করার খাতিরে এই জাতীয় নকল জানলা কিংবা দরজার উৎপত্তি। আপনারা যারা এই বিষয়টা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা হলো পরমানন্দ রায়ের নতুন গ্রামের বাড়ি। পুরনো গ্রামের বাড়িও একটা আছে। জানা যায় পরমানন্দ রায় ছিলেন কালিকাপুরের পাশের গ্রাম মৌখিরার বাসিন্দা। এতখানি এসে মৌখিরা ছাড়া যায়? কালিকাপুর রাজবাড়ি থেকে আমরা এখন যাত্রা করলাম মৌখিরার দিকে। এখান থেকে মেরে কেটে 1.5 কিলোমিটার এই মৌখিরা। কালিকাপুরের এই বিশাল রাজবাড়ি গড়ে তোলার জন্য পর্যাপ্ত জায়গা না পেয়ে পরমানন্দ সেই সময় 1.5 কিলোমিটার এগিয়ে কালিকাপুর জঙ্গলে চলে আসেন। জঙ্গল কেটে সেখানেই তৈরি করেন এই বসতবাড়ি। তাছাড়া অজয় নদীর নিকটবর্তী হওয়ায় মৌখিরা গ্রামে ছিল বন্যার প্রকোপ। এখান থেকেই তিনি চালিয়ে যেতেন তার জমিদারি। এই মৌখিরা আর কালিকাপুরের মধ্যে পার্থক্য বেশ খানিকটা। জঙ্গল কেটে রাজবাড়ি তৈরি হওয়ার ফলে বেশ একটা বড় সড়ো জায়গার ওপর দৃষ্টিনন্দন ব্যাপার আছে কালিকাপুর রাজবাড়ি। আর মৌখিরার ব্যাপারটা কিছুটা ঘুপসি টাইপের, তবে এখানকার শিব মন্দিরগুলো কিন্তু বেশ পুরনো। আমি এখন রয়েছি কিন্তু মৌখিরাতে। এই মৌখিরাই হচ্ছে পরমানন্দ রায়ের আদি গ্রাম বা আদি বাড়ি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে, এখানে অনেকগুলো শিব মন্দির এবং বিষ্ণু মন্দির রয়েছে। তা জমিদারি সত্ত্ব পাওয়ার পর এখানে জায়গার অভাবে উনি চলে আসেন কালিকাপুর। এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে সেখানেই উনি বিশাল বসত বাড়ি স্থাপন করেন এবং সেখান থেকেই জমিদারি প্রথা বা জমিদারি করতেন পুরো এলাকাটা জুড়ে। এই মৌখিরা গ্রামে পরমানন্দ রায়ের আদি বাড়ি ছাড়াও রয়েছে বেশ কিছু জরাজীর্ণ শিব মন্দির, একটি নতুন করে নির্মিত দুর্গা মন্দির এবং 1801 সালে নির্মিত 5টি চূড়া বিশিষ্ট বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরটিতে রয়েছে কৃষ্ণের জন্ম থেকে কংসের হত্যা পর্যন্ত পোড়া মাটির প্যানেলের কাজ। তাড়াহুড়ো না করে যদি কালিকাপুর রাজবাড়ি এবং মৌখিরা গ্রাম ঘুরতে আসেন, আপনার 3.5 থেকে 4 ঘন্টা লাগতেই পারে। ট্রেনে কিংবা বাসে করে কালিকাপুর রাজবাড়ি আসতে হলে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেসে সকাল 9টার মধ্যে বোলপুর চলে আসুন। এখান থেকে ইলমবাজার ও বসুধা হয়ে কালিকাপুর রাজবাড়ি 28 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রমের জন্য একটি গাড়ি ভাড়া করুন, অথবা বোলপুর থেকে বাসে করে চলে আসুন বসুধা। সেখান থেকে টোটোতে রাজবাড়ি 15 মিনিটের রাস্তা। নিজস্ব গাড়িতে করে এলে কলকাতা থেকে কালিকাপুরের দূরত্ব প্রায় 175 কিলোমিটার। কালিকাপুর রাজবাড়ি এবং মৌখিরা গ্রামের আশেপাশে ঘুরে আমি যা বুঝলাম, খাবার কিংবা থাকার জায়গা এখানে বিশেষ কিছু নেই। সুতরাং খেতে কিংবা থাকতে গেলে আপনাকে চলে আসতে হবে বোলপুর কিংবা জঙ্গলের মধ্যে রাত কাটাতে চাইলে চলে আসুন ভালকি মাচান। আমার পরের ভিডিওটা এই ভালকি মাচান এবং সেখানকার গ্রামকে ঘিরেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে আজ এ পর্যন্তই, ধন্যবাদ। তাই এনেছি নাম নিতে হলো, হরি বলো রে মন হরি বলো।